মানুষের সামনে মানে কাস্টমারের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি, অনেক মানুষের সামনে কথা বলেছি, আমার ওই এক্সপিরিয়েন্সটা সামান্য হলেও ছিল। বাট ওইখানের এক্সপিরিয়েন্স আসলে আলাদা। ওইখানে আপনার হাজার হাজার ক্যামেরা, মানুষ, লাইট সব চারিপাশে ছিল, সামনে 5 জন বাংলাদেশের টপ বিজনেসম্যানরা বসে আছেন। তো তাদের সামনে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক। কাউকে এনকারেজ করছি না যে আপনি ড্রপ আউট নিয়ে করেন, কিন্তু এন্টারপ্রেনার হতে হলে আপনাকে রিস্ক নিতেই হবে। বিজনেসের কোনো জেন্ডার নাই, আপনার এটা ম্যাটার। বিজনেস এটা দেখবে না যে আপনি মেয়ে ছেলে না কোনো থার্ড জেন্ডার হয়ে বিজনেসটা রান করছেন। এখানে ম্যাটার করে আপনি বিজনেসের প্রতি প্যাশনেট কিনা, আপনি ওটার পিছিয়ে কি পরিমাণ ডেডিকেশন দিচ্ছেন। 500 টাকা থেকে শুরু করেছি, 100 টাকা থেকে শুরু করেছি, আমি আসলে কোনো টাকা থেকে শুরু করিনি। যেটা সেই ইউনিক কনসেপ্টটা নিয়ে বাংলাদেশে কাজ করছি। অ্যান্ড ডিপেন্ড করে যে আপনি কোনটা আপনার লাইফের মেন ফোকাস হচ্ছে, আপনি কি বিজনেসের দিকে যাচ্ছেন নাকি আপনি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাচ্ছেন। আমি অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করতে চাই, বাট আমার কাছে বিজনেসটা বেশি প্রায়োরিটির বিষয় ছিল। ওই সময় বিলম্বিত রাজশাহীতে ম্যাটেরিয়ালেরও সহজলভ্যতা ছিল না, এখনো নাই, বাট এখন তারপরেও একটু ডেলিভারি সার্ভিস গুলো ভালো হয়েছে। বাট ওই টাইমে খুবই টাফ ছিল। বর্তমানে আমরা সর্ববৃহৎ পরিসরে রেজিনের জুয়েলারি ম্যানুফ্যাকচারার হিসেবে বাংলাদেশে কাজ করছি। ওনাদের সামনে যে একবার কথা শুরু করতে পারি তাহলে আমার কোনো জায়গায় আমি আটকাবো না, এইটুকু আমার কনফিডেন্স নিজের উপর আছে। ওইটুকু জায়গাতে খুবই একটা নার্ভাসনেস কাজ করছিল, লাইক হাত পা ঠান্ডা হয়ে গেছিল। বাট একবার যখন কথা শুরু করেছি তখন সবকিছু মানে উনারাও কমফোর্টেবল ফিল করাছে সামনে থেকে। খুব এমন না যে আমি তাদের লাইফ দেখে আমি করেছি যে আমি ড্রপ আউট নিয়ে নিবো, আমার কোনো প্ল্যান ছিল না। সিচুয়েশন বাধ্য করছে। হ্যাঁ, আমার পড়াশোনাটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল, বাট এমন হয়েছিল যে আমি একসাথে মেনটেন করাটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। প্রথম যখন আমি যেই জিনিসটা বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি সেটাও আমার ওই জিনিসগুলো থেকেই ছিল, মানে আমি ওটার জন্য আলাদাভাবে কোনো ইনভেস্ট কখনো করিনি। ওখান থেকে আমি তৈরি করেছি, পোস্ট দিয়েছি, সেল হয়েছে, যে টাকা এসছে আমি সেটা আবার রিইনভেস্ট করেছি। সো মূলধন আমার জন্য সবসময় একটা বড় প্রবলেম ছিল, কোনো মূলধন ছিলই না, আমি সেখান থেকে শুরু করেছি। ওই সময় চলছে আর আমি বাহিরের মানুষ থেকে সাড়া পাচ্ছি। প্রথম দিকে আমার ফ্রেন্ডরা টুকটাক কেনাকাটা করতেন, দেন আমি বাহিরের জেনুইন কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া শুরু করি। বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট চলছে, ওর মধ্যে আমার ফাইনাল এক্সাম পড়ে গেছে। অ্যান্ড আমাকে এরকম করতে হচ্ছে যে সকালে আমি হচ্ছে আমার জিনিসপত্র নিয়ে আমি মেলার ভেনুতে যেয়ে রেখে আসছি, আমার ছোট বোন ভাইদের আমি ওখানে বসে রেখেছি যে তোমরা একটা হ্যান্ডেল করো, আমি আসছি। আমি পরীক্ষা দিতে গেছি, আর পরীক্ষার হলে যে আমি জাস্ট আমার কখন খাতা নিবে আমার জাস্ট এতটুকু ছিল, 2 ঘন্টা পড়েছে, খাতা নিয়েছে, আমি খাতা দিয়েছি, আমি চলে আসছি। তো এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে আসলে টাফ ডিসিশনটা নিতে হয়েছিল যে আমি আসলে লাইফে কি চাচ্ছি। বাট আমার আসলে সবকিছু স্টেকে লাগানো ছিল। আমি ড্রপ আউট নেওয়ার পরে আমার প্রথম স্টেপ ছিল শার্ক ট্যাঙ্ক। সো আমার এটা ছিল যে কাইন্ড অফ ডু অর ডাই সিচুয়েশন। আমি যদি এখন না পাই তাহলে আমি জানি না যে আমি ফেরত যেয়ে কি করব। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীতে কিছু বিজনেসম্যান আছেন যারা ভার্সিটি ড্রপ আউট, সহজ কথায় পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন। তার মধ্যে বিল গেটস আছেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তার মধ্যে মার্ক জুকারবার্গ আছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা। তার মধ্যে স্টিভ জবস আছেন, অ্যাপেলের প্রতিষ্ঠাতা। এবং সবার সুপরিচিত ইলন মাস্ক আছেন, যিনি অনেকগুলো প্রতিষ্ঠানে, টেসলা বলেন, স্পেসএক্স বলেন, ইত্যাদি ইত্যাদি। তবে ইলন মাস্কের একটি বৈশিষ্ট্য আছে, উনি পিএইচডিতে ভর্তি হওয়ার মাত্র 2 দিন পরে উনি হচ্ছে যে পিএইচডি ছেড়ে দেন। তো এমনই একজন ভার্সিটি ড্রপ আউট আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন, যিনি তার বিজনেসের জন্য ভার্সিটি ড্রপ আউট হয়েছিলেন। তো আমরা তার মুখে শুনবো উনি ড্রপ আউট কেন হলেন, হওয়ার পরে ওনার কি হলো, এবং ওনার বিজনেসের বর্তমান হাল হকিকত ইত্যাদি বিষয় নিয়ে। জারিন তাসনিম আনান, আপনাকে স্বাগতম আমাদের শোতে। ধন্যবাদ ভাইয়া আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। যেটা বলছিলাম যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগণ তাদের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন হচ্ছে যে তাদের বিজনেসের জন্য। আপনিও মোটামুটি একই কাজ করেছেন। তো সে বিষয়ে আমরা জানবো। জানার আগে একটু যদি সংক্ষেপে ছোট্ট করে আপনার পরিচয় এবং হচ্ছে যে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন সে বিষয়টা নিয়ে একটু যদি দর্শকদের ধারণা দিতেন। ভাইয়া আমি জারিন তাসনিম আনান, ফাউন্ডার অফ ক্রাফটওয়ার্কস লিমিটেড। ক্রাফটওয়ার্কস আমার উদ্যোগের নাম। এখানে আমরা কাজ করি রেজিন অ্যান্ড বিভিন্ন গিফটিং আইটেম নিয়ে। এখানে আপনি রেজিন একটা হচ্ছে লিকুইড পদার্থ, যার কেমিক্যাল যার মধ্যে আপনি রিয়েল ফ্লাওয়ার অ্যান্ড আসল আপনার সমুদ্রের বালু শামুক ইত্যাদি দিয়ে প্রিজার্ভ করে নেন, অ্যান্ড আসল জিনিসের তৈরি একটা প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন। তো আমরা সেই ইউনিক কনসেপ্টটা নিয়ে বাংলাদেশে কাজ করছি, অ্যান্ড বর্তমানে আমরা সর্ববৃহৎ পরিসরে রেজিনের জুয়েলারি ম্যানুফ্যাকচারার হিসেবে বাংলাদেশে কাজ করছি। অ্যান্ড আমাদের এর সাথে কিছু হ্যান্ডমেড গিফটিং আইটেম আছে। রাজশাহীতে আমাদের প্রোডাকশন হাউস আছে, অ্যান্ড সেখানে আমাদের টিম আছে। তো আমার পরিচয় এইটাই। আচ্ছা, এরপরে শুরুতে যে বিষয়গুলো বলছিলাম যে আমরা অতীতে দেখেছি বা বর্তমান সময়ে দেখছি যে অনেক উদ্যোক্তাই আছেন, তাদের বিজনেসের জন্য তারা ভার্সিটি ড্রপ আউট হয়েছিলেন। আপনিও একই কাজই করেছেন, অন্তত আমরা যেটা জানি। তো এই
অন্য বাকি যে উদাহরণগুলো দিয়েছে প্রত্যেকেই ছিলেন ছেলে। আর আমি হচ্ছে যে আমার সামনে আপনাকে দেখতে পাচ্ছি, আপনি একজন মেয়ে, এবং মেয়েদের বিজনেসে আসা এমনিতেই অনেক কঠিন। তো এই ভার্সিটি ড্রপ আউট হওয়ার মতন, পড়াশোনা ছেড়ে দেওয়ার মতন, এবং সেটা বিজনেসের জন্য, সেটা আসলে কত বড় সিদ্ধান্ত ছিল আপনার জন্য, এবং এক্ষেত্রে এর পিছনে, সিদ্ধান্তের পিছনের গল্পটা একটু শুনতে চাই তো আমি একটু বেশি সময় নিব। প্লিজ। আমাদের শুরুটা হয়েছিল 2019-এ। 2019-এ আমি জাস্ট আমার শখের বসে কিছু ইউটিউব, ইনস্টাগ্রামে দেখে কিছু জিনিস, হ্যান্ডমেড গিফট আইটেম যেগুলো আছে আমাদের, সেগুলো তৈরি করা শিখেছিলাম। অ্যান্ড আমারই বাসায় থাকা কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমি সেগুলো তৈরি করে অনলাইনে পোস্ট করি। অ্যান্ড এটা সময় আমার, মানে ওই সময় আমি পড়াশোনা করতাম, তো পড়াশোনার পাশাপাশি আমি জাস্ট এটাকে অ্যাজ এ কাইন্ড অফ আমার একটা শখের জিনিস হিসেবে আমি রান করতাম। অ্যান্ড এটা সময়ের সাথে সাথে 2022-এ যখন আসে তখন আমি অনার্স স্টুডেন্ট, অ্যান্ড করোনার পরে অনেক দিন পরে আপনার ভার্সিটি অন হয়। অ্যান্ড ওই সময় আমি অলরেডি কাজ করছি, আমার বিজনেস কিন্তু ওই সময় চলছে, অ্যান্ড আমি বাহিরের মানুষ থেকে সাড়া পাচ্ছি। প্রথম দিকে আমার ফ্রেন্ডরা টুকটাক কেনাকাটা করতেন, দেন আমি বাহিরের জেনুইন কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া শুরু করি। তো তখন এরকম হয় যে 2022-এ আমি যখন শুরু করি, মানে পড়াশোনাটা আবার কন্টিনিউ হয়, অ্যান্ড তার সাথে আমার বিজনেসটা চলছে। তো তখন দেখা যায় যে আমাদের হচ্ছে মানে একটু টাফ হয়ে যায় যে একই সাথে আপনি পড়াশোনা ক্লাস করছি, পরীক্ষা হচ্ছে, এন্ড তারই সাথে আমার বিজনেসের কাজ চলছে। বাট তারপরও আমার ওই টাইম ইনিশিয়াল স্টেজে আমার কখনো প্ল্যান ছিল না যে আমি ড্রপ আউট নিয়ে করবো, বা আমি, আপনি যাদের নাম বললেন অনেক বড় বড় ব্যক্তিত্ব, আমি তাদের ফ্যান অ্যাকচুয়ালি। তো এমন না যে আমি তাদের লাইফ দেখে আমি ইয়ে করেছি যে আমি ড্রপ আউট নিয়ে নিবো, আমার কোনো প্ল্যান ছিল না। কিন্তু সিচুয়েশন বাধ্য করছে। হ্যাঁ, আমার পড়াশোনাটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল, বাট এমন হয়েছিল যে আমি একসাথে মেনটেন করাটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল। অ্যান্ড 2023-এ এসে এরকম হয় যে আমাদের হচ্ছে এমন একটা সিচুয়েশন আছে যখন আমার ইভেন্ট চলছে, আমাদের বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট চলছে, ওর মধ্যে আমার ফাইনাল এক্সাম পড়ে গেছে। অ্যান্ড আমাকে এরকম করতে হয়েছে যে সকালে আমি হচ্ছে আমার জিনিসপত্র নিয়ে আমি মেলার ভেন্যুতে যেয়ে রেখে আসছি, আমার ছোট বোন ভাইদের আমি ওখানে বসে রেখেছি যে তোমরা একটু হ্যান্ডেল করো, আমি আসছি। আমি পরীক্ষা দিতে গেছি, আর পরীক্ষার হলে যে আমি জাস্ট, আমার কখন খাতা নিবে, আমার জাস্ট এতটুকু ছিল, 2 ঘন্টা পড়েছে, খাতা নিয়েছে, আমি খাতা দিয়েছি, আমি চলে আসছি। তো এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে আসলে টাফ ডিসিশনটা নিতে হয়েছিল যে আমি আসলে লাইফে কি চাচ্ছি। মানে আমি কাউকে এনকারেজ করছি না যে আপনি ড্রপ আউট নিয়ে ইয়ে করেন, কিন্তু এন্টারপ্রেনার হতে হলে আপনাকে রিস্ক নিতেই হবে। অ্যান্ড ডিপেন্ড করে যে আপনি কোনটা আপনার লাইফের মেন ফোকাস হচ্ছে, আপনি কি বিজনেসের দিকে যাচ্ছেন নাকি আপনি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাচ্ছেন। আমি অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করতে চাই, বাট আমার কাছে বিজনেসটা বেশি প্রায়োরিটির বিষয় ছিল ওই সময়, অন্তত ওই সময়ের জন্য। আচ্ছা, আমাদের দেশে এমনিতেই মেয়েদের বাইরে কাজ করাটা এনকারেজ করা হয় না, অথবা যদি আর একটু সফটলি বলি, ভালো চোখে দেখা হয় না। তো এই ক্ষেত্রে আপনি বিজনেসে ঢুকছেন, এই বিষয়টায় কি এরকম কি হয়েছে যে এইটা মেয়েদের কোনো কাজ না, এরকম কি কথা শুনতে হয়েছে? হ্যাঁ, শুনতে হয়েছে, এখনো হয়। না, আমি বিশ্বাস করি যে যতদিন দুনিয়া আছে ততদিন শুনতে হবে। এটার আর কোনো মানে ইয়ে হবে না, কারণ আপনার মানে আসলে আমি মনে করি যে ভাইয়া বিজনেসের কোনো জেন্ডার নাই। আপনার এটা ম্যাটার, বিজনেস এটা দেখবে না যে আপনি মেয়ে ছেলে না কোনো থার্ড জেন্ডার হয়ে বিজনেসটা রান করছেন। এখানে ম্যাটার করে আপনি বিজনেসের প্রতি প্যাশনেট কিনা, আপনি ওটার পিছিয়ে কি পরিমাণ ডেডিকেশন দিচ্ছেন। কিন্তু আমাদের মানে সামাজিক অবস্থান থেকে যেহেতু মেয়েদের অনেক দায়িত্ব থাকে, বা এটা ধরা হয় যে আচ্ছা তুমি এখন করছো করো, বিয়ের পর তো তোমাকে বন্ধ করতেই হবে, বিয়ে সাথে করে সংসার করতে হবে। তো এই জিনিসটার জন্য অনেক মেয়েরা পারে না। কিন্তু আমি মনে করি যে কেউ যদি ওরকম থাকে, আর একটু মানে ফ্যামিলির তরফ থেকে যদি একটু সাপোর্টটা পায়, একটু পুশ পায়, তাহলে আসলে এটা মেয়েদের জন্য কোনো ইম্প্যাক্ট পসিবল। আপনি যখন বিজনেস শুরু করেছিলেন তখন মানে আনমেরিড ছিলেন, এখন তো মেরিড, হাজবেন্ডের থেকে কেমন সহযোগিতা পান? আমি ফুল সাপোর্ট পাই, না হলে আপনি জানেন এখানে আজকে আমি আসতে পারতাম না। সো আমার এখানে আসাটা একটা প্রমাণ যে আমি কত বড় সাপোর্ট পেয়ে আসছি প্রত্যেকটা জিনিসে। ওকে। প্রত্যেকটা বিজনেসেরই শুরুতে অনেক ঝামেলা থাকে, চ্যালেঞ্জ থাকেই। মূলধন থাকে না, ম্যান পাওয়ার থাকে না, টিম থাকে না, প্রোডাকশন, মানে চারিদিকে শুধু সমস্যাই। তো আপনার ক্ষেত্রে আসলে কেমন সমস্যাটা ছিল? আমার দিকে ভাইয়া বলবো যে মানুষ বলে যে আমি 500 টাকা থেকে শুরু করেছি, 100 টাকা থেকে শুরু করেছি। আমি আসলে কোনো টাকা থেকেই শুরু করিনি, যেটা একটা সত্যি কথা। আমি ছোট একটা উদাহরণ দেই যে আমার যখন আমি ঈদের সালামি বা এইটুকু জিনিসগুলো পেতাম, আমি তো ইনকাম করতাম না আগে। 2019-এর আগের কথা বলছি, আমি কিছু ইনকাম করতাম না। তো যখন আমি সালামি বা এই টাইপের হাত খরচ পেতাম, সেটা দিয়ে আমি ক্রাফটিং এর অনেক জিনিসপত্র কিনতাম, কারণ আমার ক্রাফটিং এর প্রতি ছোটবেলা থেকে খুবই মানে একটা প্যাশন কাজ করতো।
আমি কিনে কিনে আমার বাসা ভর্তি করতাম। অ্যান্ড প্রথম যখন আমি যেই জিনিসটা বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি সেটাও আমার ওই জিনিসগুলো থেকেই ছিল, মানে আমি ওটার জন্য আলাদাভাবে কোনো ইনভেস্ট কখনো করিনি। ওখান থেকে আমি তৈরি করেছি, পোস্ট দিয়েছি, সেল হয়েছে, যে টাকা এসেছে আমি সেটা আবার রিইনভেস্ট করেছি। সো মূলধন আমার জন্য সবসময় একটা বড় প্রবলেম ছিল, কোনো মূলধন ছিলই না, আমি সেখান থেকে শুরু করেছি। অ্যান্ড আপনি যদি টিমের কথা বলেন, তো আমার প্রথম থেকে কোনো টিম মেম্বার ছিল না। আমি একা প্রথম বিজনেসের 4 বছর আমি একা হাতে কাজ করেছি, একা হাতে তৈরি করতাম, সেল করতাম, আবার আসতাম, ম্যাটেরিয়াল কিনতাম, আমাদের কাজ করতাম, এইভাবে করতাম। আর যেহেতু রাজশাহী থেকে আমি বিলং করি, তো রাজশাহীতে ম্যাটেরিয়ালেরও সহজলভ্যতা ছিল না, এখনো নাই, বাট এখন তারপরেও একটু ডেলিভারি সার্ভিস গুলো ভালো হয়েছে। বাট ওই টাইমে খুবই টাফ ছিল, কুরিয়ারের মাধ্যমে আনতে হতো। তো বলা যায় যে ফ্যামিলি প্রবলেম বাদ দিয়ে বাকি সব প্রবলেমই বিজনেসের শুরুতে আমার খুব ভালো মতোই ছিল, বাট তারপরেও পার হয়ে গেছে আর কি সময়টা। প্রথম দিকে আপনার মূলধন ছিল না, কিন্তু মূলধনের একটি বড় যোগানদাতার ইস্যু হয়ে আসে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। আমরা জানি যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মাধ্যমে আপনারা একটা বিগ অ্যামাউন্টের টাকা সেখান থেকে সাপোর্ট নেওয়ার সুযোগ তৈরি হয়। তো রাজশাহীর মতো জায়গা থেকে সেখানে আপনারা জয়েন করলেন কিভাবে, বা খোঁজ পেলেন কিভাবে, বা এখানে পার্টিসিপেট করার সুযোগটা কিভাবে তৈরি হলো, এই গল্পটা যদি একটু বলতেন। আমি প্রথম মানে ছোটবেলা থেকে শার্ক ট্যাঙ্ক দেখে বড় হয়েছি। আপনার শার্ক ট্যাঙ্ক ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, অ্যান্ড রিসেন্টলি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া আসছে। তো আমি ছোটবেলায় যখন দেখতাম তখন তো ওইটা নিয়ে কোনো আইডিয়াই ছিল না যে কি হচ্ছে, জাস্ট ভালো লাগতো দেখতাম। বাট যখন আমার বিজনেস আছে অ্যান্ড তারপর শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া আসছে, তো তখন আমি অনেক কিছু রিলেট করতে পারতাম, আমার ভালো লাগতো দেখতে, আমি বুঝতে শুরু করেছিলাম। তো একটা জিনিস মাথায় ছিল যে যদি বাংলাদেশে কখনো শার্ক ট্যাঙ্ক আসে, তো আমার এই ছোট্ট বিজনেসে আমি ওখানে পার্টিসিপেট করবো। আমি কখনো ভাবিনি যে ওখানে যাওয়ার জন্য কি রিকোয়ারমেন্ট লাগে, বাট আমার এটা ছিল যে আমি পার্টিসিপেট করবো। দেন আপনার 2023-এর অক্টোবরে আমি হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, সেখানে আমি প্রথম দেখতে পাই যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ মানে শুরু হতে যাচ্ছে। অ্যান্ড ওইখানে আপনার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। আমাদের বিজনেসের যে নাম্বার অনেক কিছু চাই তারা তথ্য, তো সেখানে আমরা অনলাইনে একটা অ্যাপ্লাই করি। অ্যান্ড অ্যাপ্লিকেশনের কয়েকদিনের মাথায় আমাদেরকে একটা মেল করে জানানো হয় যে আমরা ইনিশিয়াল স্টেজে সিলেক্ট হয়েছে, আর আমাদেরকে ফার্দার অ্যাকশনের জন্য হচ্ছে ডাকা হয়। অ্যান্ড সেখানে আমরা 2 থেকে 3 বার অডিশন দিই, বিভিন্ন গ্রুমিং সেশন হয়। আমাদেরকে সবগুলো রাজশাহী থেকে ঢাকা যেয়ে অ্যাটেন্ড করতে হয়। অ্যান্ড তারা আমাদেরকে একদিন আগে জানাতো, আমাদেরকে অনেক ট্রাভেল করে ঢাকা যেয়ে তারপরে হচ্ছে সেগুলো পার করে আবার আসতে হতো। অ্যান্ড প্রত্যেকবারই একটা করে গ্রুমিং সেশনের পরে আমরা হচ্ছে মেল পেতাম যে আমরা পরবর্তী জন্য সিলেক্ট হয়েছি। তো এভাবে করে আমাদের ফেব্রুয়ারি মাসে ফাইনাল পিচ হয়েছিল, তো আমরা ফাইনাল পিচের জন্য তখন সিলেক্ট হই। অ্যান্ড দেন আমরা শার্ক ট্যাঙ্কে যাওয়ার সুযোগটা এইভাবে আমাদের তৈরি হয়েছিল। শার্ক ট্যাঙ্ক আসলে এই প্ল্যাটফর্মটা মানে আসলেই অনেক বড়, স্পেশালি বিজনেসের মতন এরকম কঠিন বিষয় নিয়ে। তো এইখানে একজন একজন কি বলবো, আপনি সে সময় এখনো যে অনেক বেশি বয়স তা বলবো না, কিন্তু তখনও আপনার বয়স যথেষ্টই কম ছিল। তো সেইখানে প্রেজেন্ট হওয়া, আপনার নিজের জিনিসগুলো জানানো, পিচ করা, এই জিনিসগুলোতে আপনার নার্ভাসনেসটা কেমন ছিল আসলে ওই সময়? আমার নার্ভাসনেস আসলে ভাইয়া ওইটা একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট ছিল। সো এক্সপ্লেন করা আসলে ওইভাবে সম্ভব না। তবে আমার এটা ছিল যে মানে নরমালি আমি রাজশাহীতে যখন ইভেন্ট গুলো করতাম, আমি অনেকগুলো মানুষের সামনে মানে কাস্টমারের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি, অনেক মানুষের সামনে কথা বলেছি। আমার ওই এক্সপিরিয়েন্সটা সামান্য হলেও ছিল, বাট ওইখানের এক্সপিরিয়েন্স আসলে আলাদা। ওইখানে আপনার হাজার হাজার ক্যামেরা, মানুষ, লাইট সব চারিপাশে ছিল, and সামনে 5 জন বাংলাদেশের টপ বিজনেসম্যানরা বসে আছেন। তো তাদের সামনে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমার এটা ছিল যে আমার মানে আমি যদি ওনাদের সামনে যে একবার কথা শুরু করতে পারি, তাহলে আমার আর কোনো জায়গায় আমি আটকাবো না, এইটুকু আমার কনফিডেন্স নিজের উপর আছে। তো ওইটুকু জায়গাতে খুবই একটা নার্ভাসনেস কাজ করছিল, লাইক হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বাট একবার যখন কথা শুরু করেছি তখন সবকিছু মানে উনারাও কমফোর্টেবল ফিল করাছে সামনে থেকে খুব। আমি যেটা ভিডিওতে দেখেছিলাম শার্ক ট্যাঙ্কের মানে আপনার এপিসোডটা, অর্থাৎ সিজন 1-এর এপিসোড 5-এ আপনি ছিলেন। তো ওইখানে দেখলাম যে পরপর কয়েকজন শার্ক তারা রিফিউজ করলেন আপনাকে। তো ওই মোমেন্ট আসলে কেমন ছিল? মানে আপনি তো অলরেডি রিফিউজ হচ্ছেন একটার পরে একটা, মানে আপনার ফিলিংটা। জি, প্রথমে হচ্ছে যখন সামি আহমেদ ভাইয়া আউট হয়ে গেলেন, তো তখন আমার মনে হয়েছিল মনে হয় আজকে আর ডিল পাওয়া হচ্ছে না, এখন তো বাড়ি যেতে হবে। বাট আমার আসলে সবকিছু স্টেকে লাগানো ছিল। আমি ড্রপ আউট নেওয়ার পরে আমার প্রথম স্টেপ ছিল শার্ক ট্যাঙ্ক। সো আমার এটা ছিল যে কাইন্ড অফ ডু অর ডাই সিচুয়েশন। আমি যদি এখন না পাই, তাহলে আমি জানি না যে আমি ফেরত যেয়ে কি করব। তো আমাদের আসলে এপিসোডে শার্ক ট্যাঙ্কের এপিসোডটা আসলে অনেক বড় হয়, আমাদেরকে কাটছাট করে ছোট দেখানো হয়। তো ওইখানে আরো অনেক কনভারসেশন হয়েছিল, সামি ভাইয়ের সাথে অনেক কিছু হয়েছিল, অর্থাৎ ফাইট দিতে হয়েছে। হ্যাঁ ওখানে ফাইট ব্যাক করতে হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমরা তো উনি
তারপর আরো 2জন শার্ক ছিলেন, ওরা রিজেক্ট করলেন। তো তখন মানে আমি ধরে নিয়েছিলাম হয়তো আজকে আর পাচ্ছি না, বাট তারপরে আমাদের 2জন বেস্ট শার্কে আমি পেয়েছি। তো এটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে এর আগে একটু বলে নিই যে আপনারা যে পরিমাণ টাকা বা অ্যামাউন্ট আপনারা তাদের থেকে চেয়েছিলেন, আপনারা তার থেকে অনেক বেশি পেয়েছিলেন। এটা হচ্ছে আপনাদের একটা বড় অ্যাচিভমেন্ট। যদি আমার জানাই ভুল না হয়, আপনারা চেয়েছিলেন 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা তো আপনারা পেয়েছেন, এর সাথে আরো 5 লাখ টাকা পেয়েছিলেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এবং 5 লাখ টাকা ছিল আপনাদের ডিজিটাল ব্র্যান্ডিং এর জন্য, রাইট? তো এই মানে চেয়েছেন 10 লাখ, পেলেন তার দ্বিগুণ। মানে লোকজন কামান চেলে পিস্তল পায়, আর আপনি হচ্ছে যে মানে পিস্তল চেয়ে আপনারা কামান পেয়েছেন। তো আসলে ওই সময় ফিলিংটা কেমন ছিল? ডিল পাওয়ার যে মুহূর্তটা, এন্ড আমাদের ডিলটা ছিল অনেক কন্ডিশনাল ছিল। মানে নর্মাল চোখে দেখলে এই যে আপনি যেমন বললেন যে 20 লাখ টাকা পেয়ে গেলাম, বাট ভিতরে অনেক আপনার টেকনিক্যাল অনেক ইস্যুস ছিল। ওই সময় আপনি যেমন দেখছেন, আমিও ওই সময় ওইভাবেই মানে আমার ফিলিংসটা কাজ করেছে যে আমি ভেবেছিলাম নেগোসিয়েশন হয়তো বা হতে পারে, কারণ আমার তো মানে প্রথমবার এরকম কোনো এক্সপিরিয়েন্স, আমি তাদের সাথে কথা বলার না এক্সপিরিয়েন্স আছে না, আমি ওইভাবে তারা একটা কোশ্চেন করলে আমি আমার তার সাইড থেকে প্রিপেয়ার, বাট আমি জানি না যে কি হতে যাচ্ছে সামনে। তো আমার মনে হচ্ছিল একটু নেগোসিয়েশন হতে পারে, বাট তারপরও যে আমি একটা চেয়ে দ্বিগুণ পেয়ে গেছি, এটা আমার জন্য একটা মানে খুবই একটা আনন্দময় মুহূর্ত ছিল আর কি। হ্যাঁ, মানে সাধারণত আমরা যেটা দেখি শার্ক ট্যাঙ্কে, যে মানে ওনারা বার্গেন করে, মানে স্পেশালি হচ্ছে যে ইকুইটির পোর্শনটা নিয়ে ওনারা করে, যে 10% কথা বললে ওনারা দেখা হলো যে ওই জায়গাতে ওনারা 20% বা 15% ওরা চেয়ে বসে। তো সেক্ষেত্রে দেখা হলো যে আপনি তো 10%-এর বিনিময়ে 10 লাখ, মানে ওই পোর্শনটা ঠিকই ছিল, মানে উল্টো তখন হচ্ছে যে আপনি 20 লাখ টাকা পেয়ে গেছেন। আমি খুবই গ্রেটফুল যে আমার যে 2জন শার্ক আছেন তারা আমার উপরে বিলিভ করেছেন। আমি কখনোই তাদের এইটা মানে আমি যত বড় বিজনেসম্যান হয়ে যাই না কেন ইন ফিউচার, আমি কখনো তারা যে আমার উপর বিলিভ করেছেন, আমি এটার কখনোই এটা মানে তাদেরকে পরিশোধ করা যাবে না। এটা আমার লাইফে তারা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। শার্ক ট্যাঙ্কের মাধ্যমে আপনাদের যেটা প্রবলেম সলভ হলো, সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্কে যাওয়ার আগে আপনার মূলধন ছিল না, টাকা ছিল না। শার্ক ট্যাঙ্ক থেকে ফিরে আসার পরে আপনাদের হাতে প্রচুর টাকা, অন্তত টাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই মুহূর্তে মানুষের যে প্রবলেমগুলো তৈরি হয়, নাই টাকা থেকে হঠাৎ করে অনেক টাকা হলে মানুষের মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসে। অনেক সে আমার গাড়ি নাই, ঠিক আছে এই ফাঁকে আগে একটা গাড়ি কিনে ফেলি, বা আমাদের একটা ভালো অফিস নাই, প্রথমে একটা ভালো অফিস দিয়ে ফেলি। তো আসলে আপনাদের মধ্যে কি চেঞ্জ এসেছিল, বা আপনারা কি করেছিলেন আসলে? আমরা ভাইয়া শার্ক ট্যাঙ্কে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা ওইখান থেকে, ওনারা জিজ্ঞাসা করেছিলেন যে এই টাকাটা তুমি কি করবা। তো আমাদের এটা ছিল যে আমরা প্রোডাকশন হাউস বিল্ড আপ করবো, কারণ আমাদের যে প্রোডাক্টগুলো আমি শার্ক ট্যাঙ্কে যাওয়ার আগ পর্যন্ত আমি একা তৈরি করতাম, একা হাতে তৈরি করতাম, একাই সেল করতাম। সো এইখানে যদি টিম না থাকে, শার্ক ট্যাঙ্ক বা বড় বড় বিজনেসম্যানদের আপনি বলেন, সবচেয়ে ওনারা ফোকাস করে টিম আছে কিনা, একটা স্ট্রং টিম আছে কিনা। আমাদের ছিল যে সবার আগে আমরা একটা টিম বিল্ড আপ করবো, একটা প্রোডাকশন হাউস বিল্ড আপ করবো। তো রাজশাহী আসার পরে, শার্ক ট্যাঙ্ক থেকে ফেরত আসার পরে, প্রথমে আমি একা ছিলাম। শার্ক ট্যাঙ্কের পরে আমরা একটা প্রোডাকশন হাউস বিল্ড আপ করি, রাজশাহীতে আমাদের প্রোডাকশন হাউস আছে বর্তমানে। অ্যান্ড সেখানে আমরা টিম বিল্ড আপ করি আমাদের, যারা আমাদেরকে কন্টিনিউয়াস লেভেলে হচ্ছে প্রোডাকশন দিয়ে থাকেন। তো টিম বিল্ড আপ আমাদের সবচেয়ে বড় পরিবর্তন ছিল এটাই। দ্বিতীয়ত আমাদের যে প্রোডাক্ট সাপ্লাইটা, সেটা অনেক মানে বড় হয়ে গিয়েছিল। প্রথমে আমি একা হাতে যতটুকুই করতাম, তারপর আমরা আমাদের বড় একটা টিম নিয়ে অনেক বড় পরিমাণে হচ্ছে তৈরি করতে পারি। অ্যান্ড সবচেয়ে বড় যেটা পরিবর্তন ছিল, সেটা তো আমরা অ্যামাউন্ট নিয়ে একটা পরিবর্তন মানে করেছি, বাট যেটা পরিবর্তন ছিল সেটা হচ্ছে মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গিয়েছিল। শার্ক ট্যাঙ্কে যাওয়ার আগে মানুষ আচ্ছা দেখতো, আচ্ছা ঠিক আছে একটা মেয়ে কাজ করছে, স্ট্রাগল করছে, ঠিক আছে। শার্ক ট্যাঙ্কে আসার পরে মানে কাইন্ড অফ ওটা ছিল যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি লাইফে, একটা পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গিয়েছিল মানুষের। ইনভেস্টররা আপনাদেরকে কি শুধু ইনভেস্টই করছেন, নাকি হচ্ছে পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ আছে, মেন্টরিং, সাপোর্ট দেওয়া? কারণ তারা তো এক একজন তাদের কর্মজীবনে অনেক বড় বড় ব্যবসায়ী, তাদের মেধা দিয়ে কোনো সাপোর্ট তারা দিয়েছেন কিনা বা দেন কিনা? জি ভাইয়া, অবশ্যই আমাদের যে শার্করা আছেন তাদের সাথে আমাদের, যেহেতু এটা এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো অবশ্যই 6 মাস পর পর একটা বোর্ড মিটিং হয় আমাদের। সেখানে তারা আমাদের বিজনেসের আপডেট, কি চলছে না চলছে, কোথায় ল্যাকিংস আছে, কোথায় হেল্প লাগবে, সবকিছু তো ওনারা তথ্য নেন। অ্যান্ড তারা যে এক্সপার্টিস তাদের আছে তাদের সেক্টরগুলোতে, তারা যে মানে তাদের সেক্টরে তো তারা বেস্ট।
তো সেইখান থেকে তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন, তারা হেল্প করার চেষ্টা করেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের যে বিষয়টা, যে আমাদের বিজনেসের যে ক্যাটাগরি, এটা তো মানে আসলে ক্যাটাগরি নাই, রেজিনেস সেক্টরই তো নাই বাংলাদেশে। এটা কেবল ধীরে ধীরে উঠছে। একটা ক্যাটাগরি যখন ক্রিয়েট হয়, মানে ক্রিয়েটের পরে তো অনেকেই ধরেন ওই জায়গাতে এক্সপার্ট চলে আসে, কিন্তু বাট প্রথম দিকে এটার অনেক স্ট্রাগলিং একটা ফেজ থাকে। তো আমাদের যারা শাকরা আছেন তাদের সেক্টর ওয়াইজ যেভাবে তারা কানেক্ট করতে পারেন, যেভাবে তারা নতুন নতুন আইডিয়া জানতে পারেন, আমাদেরকে সবসময় সেগুলো দিয়ে সাপোর্ট করেন। And তারা সবসময় আমাদের একটা কলের দূরত্বে থাকে যে ভাই আমার এই বিষয়ে হেল্প লাগবে, আমার এখানে কিভাবে এটা মার্কেটিং করতে পারি, কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি। সব সময় তারা বসে আমাদেরকে ওই জিনিসটা বোঝানোর মতো মানে সেই ফ্লেক্সিবিলিটিটা তারা রেখেছেন আমাদের সাথে। মাশাআল্লাহ। বিজনেসে উত্থান পতন সবসময় থাকে, গ্রাফ উঠতেও থাকে পড়তেও থাকে। এরকম কি সিচুয়েশন কখনো ফেস করছেন যে যথেষ্ট খারাপ মানে হতাশজনক অবস্থা চলে আসছে? যদি এসে থাকে তাহলে সেখান থেকে আবার রিকভার করলেন কিভাবে? আমার একটা স্টোরি মনে পড়ছে, যেটা মানে আমার লাইফের সবচেয়ে টাফেস্ট, বিজনেস লাইফের টাফেস্ট মোমেন্ট ছিল। যে এমন হয়েছিল, ধরেন শার্ক ট্যাঙ্ক থেকে আমরা যখন ডিলটা পাই, তার আগে আমি বললাম আমি একা কাজ করতাম, অ্যান্ড আমি একা কতটুকু ইনকাম করতাম। আমাদের শার্ক ট্যাঙ্কে যাওয়ার আগে ইনকাম ছিল 2023-এ 2,25,000 টাকার মতো সারা বছরে। আচ্ছা। অ্যান্ড তারপরে আমরা শার্ক ট্যাঙ্কে যাই একটা 10 লাখ টাকার ডিল পেয়ে আসি ক্যাশের। মানে তো সেইখানে এত বড় অ্যামাউন্টে চলে যাওয়া, এই 2.5 থেকে আপনার 10-এর যে রাস্তাটা, আমি কিন্তু 1 মাসের ব্যবধানে ওটা পেয়ে যাই। আমি কিন্তু ওই রাস্তাটা পার করিনি, আমি হুট করে পেয়ে গেছি ওটা। তো এখন সেই জিনিসটাকে জাস্টিফাই করার যে বিষয়, আমার প্রতি তারা বিলিভ করেছেন, আমাকে তো সেটা রাখতে হবে। তো প্রথম দিকে যে আপনি বললেন কিছুক্ষণ আগেই যে আপনার অনেকে টাকা পেয়ে সেটা নষ্ট করে দেয়, ঘুরতে চলে যায়, অনেক কিছু করে। সত্যি অনেকে হয়তো করেছে, বাট আমাদের ক্ষেত্রে কি ছিল, আমরা ফোকাস ছিলাম যে আমরা আমাদের বিজনেসের উপরে কাজ করব। তো আমরা প্রোডাকশন হাউস বিল্ড আপ করি, টিম বিল্ড আপ করি। অ্যান্ড এটার পিছে আপনি হয়তো বা জেনে থাকবেন যে একটা টিম বিল্ড আপ করতে কি পরিমাণ খরচ বা পরিশ্রমটা যায়, একটা প্রোডাকশন হাউস বিল্ড আপ করতে কেমন ইনভেস্টমেন্ট যায়। তো আমরা প্রথমে এগুলো করি, অ্যান্ড প্রায় 1 বছর পরে যখন আমরা সব রান করছি, 1 বছর পরে আমাদের এটা রিয়েলাইজেশন হয় যে এটা তো মার্কেট নাই, এটা তো ক্যাটাগরি ক্রিয়েশন নাই। যদি ক্যাটাগরি না থাকে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, তাহলে আমি এই যে সাপ্লাই আছে, আমার টিম আছে, আমি এখন কোথায় যাব তাহলে? মানে বিক্রি করবো কার কাছে? হ্যাঁ, মানে আমার তো মার্কেটই নাই। আপনি আর আমার এমন আছে যে রাজশাহীতে যখন আমি শুরু করেছিলাম, আমার মানে 100 জন মানুষের মধ্যে 90 জনকে আমার বুঝাতে হতো রেজিন মানে কি, এর ভিতরে কি আছে। 10 জন যদি এটা বলতো যে আচ্ছা এটা রেজিন আমরা জানি, আমরা খুশি হয়ে যেতাম, আচ্ছা ইনি জানে রেজিন মানে কি। তো এইরকম একটা সিচুয়েশন থেকে আমাদের মানে এমন হয়েছিল যে আমাদের বার্ন অনেক হয়ে গিয়েছিল, অ্যান্ড আমরা বুঝতেও পারিনি যে আমরা বার্ন করছি, বাট আমরা বার্ন করে ফেলেছিলাম। এরকম সিচুয়েশনে আমাদের এই জায়গা থেকে, আমি আসলে গিভ আপ করার মানুষ না, মানে আমি আসলে গিভ আপ করি না কখনোই, বা চেষ্টা করি টিকে থাকার। তো সেই সময় আমাদের একটা টাফেস্ট ডিসিশন নিতে হয়েছিল যে কিভাবে আমরা টিকে থাকবো বা এখান থেকে রিকভার করব। তো আমার প্রোডাক্ট আমি খুব ভালোবাসি, প্রত্যেকটা জিনিস আমার নিজের হাত দিয়ে তৈরি করা। তো আমার একটা নির্দিষ্ট প্রোডাক্ট, যেটা আমাদের কাইন্ড অফ মোস্ট সেলিং আইটেম ছিল, সেই প্রোডাক্টটাকে আমাদের হোলসেলের জন্য আমরা মার্কেটে অ্যাভেলেবল করে দেই। অ্যান্ড আমাদের ক্রাফটার্সের পুরো পণ্য আপনি ক্রাফটার্সের নাম ছাড়া বাইরে সেল করতে পারবেন না, বাট আমাদেরকে টাফ ডিসিশনটা নিতে হয়। আমাদের রেজিনের চুড়ি আছে, যেটা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট, তো এটাকে আমরা হোলসেলের জন্য মার্কেটে অ্যাভেলেবল করে দিই, কারণ আমার কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য, বাঁচায় রাখার জন্য আমার এটা ওই টাইমে ডিসিশন নিতে হতো। সো আমাকে এই টাফ ডিসিশনটা নিতে হয়, আমার খুবই কষ্ট লাগে ওই সময় ইনিশিয়াল টাইমে। বাট আমার কাছে ছিল যে আমার কাছে আমার কোম্পানি বড়, আমার টিম মেম্বার আছে, তাদেরকে আমার দেখতে হবে, তারা আমার উপর ভরসা করে আছে, তো তাদের জন্য আমাকে কাজ করতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে। সো ওইখানে একটা টাফ সিচুয়েশন গিয়েছিল, বাট তারপরে আমরা আবারও সেখান থেকে রিকভার করতে পারছেন। রিকভার করেছি। মাশাআল্লাহ। রাজশাহী শহর থেকে একজন উদ্যোক্তা হওয়া কতটা কঠিন, স্পেশালি যখন তিনি হন হচ্ছে একজন নারী? ভাইয়া এটা 2টা অ্যান্সার আছে। যদি আপনি মনে করেন যে আমি কয়েকটা জিনিস তৈরি করলাম, একটা মেলায় সেল করে দিলাম আর উদ্যোক্তা হয়ে গেলাম, তাহলে তো সবাই উদ্যোক্তা। বাট যদি এটা রিয়েল মিনিংটা হয় যে আপনি কি কোনো প্রবলেম সলভ করছেন কিনা, আপনি আপনার প্রোডাক্টগুলো তৈরি করছেন নাকি এখানে রিসেল করছেন, তো এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে একটা উদ্যোক্তা হওয়া টাফেস্ট কাজ যদি রাজশাহী থেকে আমি বলি। কারণ রাজশাহীতে মার্কেটটা খুবই ছোট, রাজশাহী মার্কেট খুবই ছোট। এখানে আমি উদ্যোক্তা হতে গেলে বা একটা এন্টারপ্রেনিউর জার্নি শুরু করতে গেলে আপনাকে সবচেয়ে বড় প্রবলেম হবে, এখানে কোনো ম্যাটেরিয়াল নাই, বা রাজশাহীতে কোনো ম্যাটেরিয়াল নেই, সবকিছু আপনাকে বাইরে থেকে সোর্স করে আনতে হবে। অ্যান্ড তারপরে সেটা তৈরি করে আপনি সেলটা কোথায় করবেন? আপনার তো রাজশাহীতে সেল করারও মার্কেটটা খুবই ছোট। আমরা যখন প্রথমে কাজ করেছি, প্রথম দিকে কাজ করার সময় প্রথম 2 বছরে আমার মনে হচ্ছে যে রাজশাহীতে আমার সেল করা শেষ,
তো তাহলে এখন আমি কোথায় যাবো? আমাকে রাজশাহীর বাইরে এক্সপ্যান্ড করতে হবে। আমি যদি রাজশাহীর মধ্যে থাকি, দেখা যাচ্ছে আমার বিজনেস সাইজ ওই ছোটই থেকে যাবে। দেখা যাচ্ছে আমি 2,25,000 যা সেল করেছিলাম, আমি সর্বোচ্চ 5 লাখে যেতে পারি 1 বছরে, কিন্তু এর থেকে বড় আমি রাজশাহীতে থাকলে হতে পারবো না। তো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল প্রথম দিকে। রাজশাহীতে আপনি যখন উদ্যোগ শুরু করলেন তখন স্থানীয় প্রশাসন বা ব্যবসায়িক সংস্থা কতটুকু আপনাকে আসলে সাহায্য করেছে? আমি স্পেশালি একটা প্রতিষ্ঠানের নাম নিতে চাই, সেটা হচ্ছে রাজশাহী বিসিক। আমি প্রথম থেকে, আমি যখন শুরু করেছিলাম, আমার প্রথম ইভেন্ট ছিল বিসিকের থেকে। প্রথম আমি স্টেজে দাঁড়িয়ে কথা বলেছি বিসিকে। সো এই যে ছোট ছোট বিষয়গুলো, বিসিক যে আমার মতো, ওই টাইমে আমার বয়সও অনেক কম ছিল। সো এরকম একজন ইয়াং একজন মানুষকে বিসিকে, আরো অনেকজন ছিলেন যাদের বয়স সবারই আমার থেকে বেশি, আমি মেবি ইয়াংগেস্ট ছিলাম ওইখানে। তো বিসিকের স্যাররা যে আমাকে ওখানে এই সুযোগটা করে দিয়েছিলেন, বা বাকি যারা ছিল তারা যে একসেপ্ট করেছিলেন, এই সুযোগটা দেওয়ার জন্য আমি আজীবন বিসিকের কাছে কৃতজ্ঞ থাকবো। তারা আমাকে সব সময় সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এখনো স্যারদের কাছে গেলে, আমি যখন আমার কোম্পানি হয়েছে তৈরি হয়েছে, আমি সবার আগে উনাদেরকে নিউজটা জানাতে গেছি, কারণ তারা অলওয়েজ আমাকে ওই সাপোর্টটা দিয়েছেন যে তুমি ইয়াং আছো, তুমি আগাও, আমরা তোমার সাথে একটা অ্যাজ এ প্রতিষ্ঠান আমরা আছি। তো তারা সবসময় আমাদের একদমই সাপোর্টে ছিলেন। তো আমি এটা বলতে চাই। আর এছাড়া আদার্স যেগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদের আমি সেইরকম সুযোগ সুবিধা কোথাও থেকে পাইনি। সো আমি তাদের আর নাম মেনশন করতে চাচ্ছি না। আহ, আপনাদের টিম মেম্বার কতজন বা কতজন নিয়ে আপনারা কাজ করেন? এইটা ভাইয়া আসলে ভ্যারি করে। আচ্ছা। আমাদের সিজন হচ্ছে উইন্টার সিজন। ওকে। তো উইন্টারের আগে আমাদের টিম মেম্বার, বা উইন্টারের টাইমে আমাদের টিম মেম্বারটা বেশি থাকে। অ্যান্ড যখন উইন্টার সিজনটা চলে যায় তখন আমাদের টিম মেম্বার কম হয়ে যায়, কারণ আমাদের তখন প্রোডাকশন জাস্ট করতে হয়, বাট উইন্টারে আমাদের সেলসের বিষয়টাও আসে। তো আমাদের নর্মাল টাইমে যখন আমাদের সিজন থাকে, তখন আমাদের টিম মেম্বার থাকে 6 থেকে 7 জন। আর যখন আমাদের সিজন অফ সিজন যায়, তো তখন 2 থেকে 3 জনেও আমরা কাজ করে নিই। অনেকদিন ধরেই বিজনেস করছেন, তো অনেকেরই বিভিন্ন বিষয়ে একজন তো আইডল পারসন থাকে, রোল মডেল থাকে। তো আপনার রোল মডেল কে? আমার রোল মডেল হচ্ছে আমার মা। আচ্ছা। আমার মা একজন এন্টারপ্রেনিউর ছিলেন তার টাইমে। আচ্ছা। অ্যান্ড উনাকে দেখে যখন আমি বড় হয়েছি, তো আমি মানে এটাই শিখেছি যে একজন মা মানে গৃহিণী বা হাউস ওয়াইফ না, সে এন্টারপ্রেনিউর ছিলেন। সে বর্তমানে হচ্ছে সার্ভিস হোল্ডার। সো তাকে দেখে আমার মধ্যে ওটা বিল্ড আপই হয়েছিল ওইভাবে যে মেয়ে মানেই যে, ওই যে আপনি প্রথমে একটা কোশ্চিন করেছিলেন যে ব্যবসা তো মেয়েদের জন্য না। আমি বড়ই হয়েছি এমন মানুষকে দেখে। সো আমার মধ্যে ওটা আগে থেকেই বিল্ড আপই ছিল যে আর আমি কখনো মানে বসে খাওয়ার মতো তো ইয়ে করব না, আচ্ছা। আমাকে লাইফে কিছু করতেই হবে। তো আমার রোল মডেল উনি। আচ্ছা, লাস্ট প্রশ্ন এবং ভাইটাল, সেটা হচ্ছে ক্রাফটস ওয়ার্ক লিমিটেডকে আসলে আপনি কত দূর নিয়ে যেতে চান বা কোথায় দেখতে চান? আমার ভিশন হচ্ছে ক্রাফটার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড করা। দ্যাটস ইট। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা সুদীর্ঘ সময় আলোচনা করলাম। আলোচনায় যিনি ছিলেন তিনি জারিন তাসনিম আনাম। তো তিনি একজন ইয়াং এন্টারপ্রেনার, এই রাজশাহীর মতো জায়গা থেকে ইনি চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টাটাকে নিঃসন্দেহে সাধুবাদ দিতে হয়। এবং শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ এরকম একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে একটা বড় বাজেটের অ্যামাউন্ট তিনি তার লজিক দিয়ে, তার প্রেজেন্টেশন দিয়ে তিনি আর্ন করতে পেরেছেন বা নিয়ে আসতে পেরেছেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের বিষয়, স্পেশালি আমরা যারা বিজনেস করি আমাদের জন্য তো বটেই। রাজশাহী জায়গাটা ঠিক ব্যবসা বান্ধব না, এরকম একটা জায়গাতে তিনি স্ট্রাগল করে যাচ্ছেন। তার জন্য, তার টিমের জন্য, সবার জন্য শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। জানেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকেও আমাকে এখানে ডাকার জন্য।